অনেক সময় যদি এরকম হয় যে আমার অফিসের ফোন নাম্বার তো দাও দরকার। যখন আপনি বাড়ি কেনার কথা ভাবছেন অথবা বাড়ি রিফাইন্যান্স করতে চান, অমনি মর্গেজ 1996 সাল থেকে বাড়ি ক্রেতার সাহায্য করে আসছে। দর্শক, টাইম টেলিভিশনের প্রতি সপ্তাহের আয়োজন বিস্টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি পুলক মাহমুদ। বিস্টক প্রচারিত হয় প্রতি শুক্রবার সন্ধ্যা 6টায়। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্ব এবং বিভিন্ন বিজনেসম্যান যারা কমিউনিটিতে বিভিন্নভাবে তাদের কন্ট্রিবিউশন রেখে যাচ্ছেন, সেরকম ব্যক্তিত্বদেরকেই আমরা এখানে পরিচয় করিয়ে দিই। তাদের কাজের ধরন এবং কি কন্ট্রিবিউশন তারা কমিউনিটিতে রাখছেন, আমরা সেগুলো নিয়ে আলোচনা করি মূলত। তো আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জনাব খালিদ মোস্তাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্যে। জনাব মোস্তাকের একটি পরিচয় আমরা দিতে চাই প্রথমে, যে উনি হচ্ছেন একজন ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হিসেবে উনি কাজ করছেন বেশ সুনামের সঙ্গেই বহু বছর ধরে নিউ ইয়র্কে। এবং ওনার কাজের ক্ষেত্রগুলো হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স, মর্গেজ প্রোটেকশন, রিটায়ার্ড প্ল্যানিং এবং কলেজ এডুকেশন প্ল্যানিং, মূলত এই ফিল্ডগুলোতে উনি কাজ করছেন। তো আমরা প্রথমে আলোচনায় যাবার আগে ওনাকে প্রথমে জিজ্ঞেস করব যে আপনার শুরুটা কিভাবে হয়েছিল। জি, প্রথমেই টাইম টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি সেই অনেক আগে 1996-1996-এ রাজশাহী ইউনিভার্সিটিতে রাজশাহী কলেজ থেকে পাশ করার পরে ইংলিশ ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে পারিনি, কারণ আমার একটি স্কলারশিপ হওয়ার ফলে আমি দ্য আমেরিকান ইউনিভার্সিটি অফ প্যারিস, ফ্রান্সে সেখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে পড়াশোনা করার জন্য যাই। এবং সেখানে ল্যাঙ্গুয়েজটিক প্রবলেমের কারণে বাইরে ক্যাম্পাসে বাংলা বলতে ইংলিশ বলার কোনো ওয়ে ছিল না, ফ্রেঞ্চ বলতে হতো। সো ডেফিনেটলি আমি সেখান থেকে ট্রান্সফার নিয়ে ইউএসএ চলে আসি। পরবর্তীতে এখানে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিবিএ করেছি এবং হাইয়েস্টলি আমি লিভিট ইউনিভার্সিটি ভার্জিনিয়া থেকে এমবিএ করেছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে 18 ক্রেডিট, এবং বাকিটা শেষ করার ইচ্ছা আছে। তার পরবর্তীতে আমি এখানে ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংক, জেপি মর্গান চেজ ব্যাংক এবং নিউ ইয়র্ক লাইফ, এবং বর্তমানে আমি যেটা করছি জ্যাকসন হাইটসে একটা ছোট্ট ব্রোকারেজ ফার্মের মতো করে আমি 5 থেকে 6টা ফাইন্যান্সিয়াল কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি। আপনি যদি আমাদেরকে বলেন যে বর্তমানে আপনি যে কাজ করছেন সেটা একটু যদি ডেলিভারেটলি আমাদেরকে। আমার মেইন ফোকাসটা এখন ব্যাংকিং থেকে আসার একটা টার্গেট ছিল, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে লাইফ ইন্স্যুরেন্সের কোনো অ্যাওয়ারনেস নাই বললেই চলে। সো আমার কোনো সমস্যা নেই নিজেকে বলতে আমি একজন ইন্ডিপেন্ডেন্ট লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাজ ওয়েল। সো মেইনলি বাংলাদেশি কমিউনিটি এটা একটা হিউজ নিড, কারণ লাইফ ইন্স্যুরেন্স বলতেই যে শুধু মৃত্যুর সাথে সম্পর্ক, এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি কাজ করছি যে না, এটা মৃত্যুর সাথে সম্পর্ক না, লিভিং বেনিফিটস বলে অনেক কিছু আছে যেগুলো আপনি বেঁচে থাকতে ভোগ করতে পারবেন। তো সেই ব্যাপারে আপনি কত বছর ধরে কাজ করছেন নিউ ইয়র্কে? আমি লাইসেন্সড সিন্স 2007, so roughly I could say 8 years I'm in the industry on and off. Yes. তো আপনি কি বলবেন যে এই যে আপনি যে ফিল্ডগুলোতে কাজ করছেন সেখানে আমাদের কমিউনিটির একটা হিউজ কমিউনিটি আছে নিউ ইয়র্কে। জি। তো এই কমিউনিটির যারা আছেন তাদের সঙ্গে আপনার এই কাজের যে ফিল্ড সেটার সমন্বয়টা কিভাবে হচ্ছে গত কয়েক বছর? সত্যিকার অর্থে আমি এটা একদম বলতে পারেন সেই যে কোনো রেস্টুরেন্টে চা খাওয়া থেকে শুরু করেছে আমার লাইফ। কারণ আমি দেখলাম যে বাংলাদেশি কমিউনিটির সাথে কথা বলতে গেলে একমাত্র চা খেয়েই সব কথা বলা যায়। তো আমি এই চা চক্র বা চা খেতে বসে আরও 2-4জনকে ইনভাইট করে, বা তারাও দেখা গেলো খালিদ ভাই আসছেন বসেন, নো ম্যাটার হোয়াট আমার ভিতরে একটা ফোকাস থাকে আমি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। আমি জানি যারা আপনার অনুষ্ঠানটা দেখছেন তারা অলরেডি টিমে হয়তো স্মরণ করছেন আমি এভাবেই কথা বলি। তো এভাবে করতে করতে বাংলাদেশের কমিউনিটিতে আমি যদি ভুল না বলে থাকি মোর দেন $4 মিলিয়ন কভারেজ সম্ভবত শুধু জ্যাকসন হাইটসের অফিসে বসে আমি দেওয়ার চেষ্টা করেছি, এবং এই 99% কাস্টমারই হচ্ছে আপনারা বাংলাদেশিরা। এই যে আপনি বললেন যেটা একটু আগে যে 3 থেকে 4 মিলিয়ন মর্গেজ আপনি বোধহয় কভারেজ করেছেন, এটা হিউজ আমি বলতে পারি। ধন্যবাদ। তো এই যে লাইফ ইন্স্যুরেন্সের এই ব্যাপারগুলো এগুলো নিয়ে কিছুটা বাংলাদেশের কমিউনিটির যারা আছেন তাদের মধ্যে অনেক রকম প্রশ্ন থাকে। জি। আসলে লাইফ ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে এলিজিবল কারা? জি। তো এটা যদি একটু ক্লিয়ার করেন। ফার্স্ট কোয়েশ্চেন বাংলাদেশের কমিউনিটিতে থাকে সেটা হচ্ছে বাংলাদেশের সম্ভবত রাজনৈতিক পরিস্থিতির কারণে, সেটা হচ্ছে যে আমরা পেমেন্ট পাবো কিনা। তখন আমি একটা কথাই বলি যে আপনি কোন দেশে অবস্থান করছেন। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে রাফলি 1800 ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি রয়েছে পুলক ভাই, এবং 1800 ফাইন্যান্সিয়াল কোম্পানি এরা সবাই আইনের শিকলে বাঁধা।
আমি যেমন নিউ ইয়র্ক স্টেট ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিপার্টমেন্টের আন্ডার লাইসেন্স হয়ে কাজ করছি, এভরিথিং গেটস মনিটরড। সো পেমেন্টের ব্যাপারে আপনাদের কোনো চিন্তা করার প্রশ্ন নাই, শুধুমাত্র একটা জিনিস আপনারা মেক শিওর করবে যে কোম্পানিটা ভ্যালিড কোনো প্রতিষ্ঠান কিনা। ফর এক্সাম্পল, আমি কোনো কোম্পানিকে এখানে রিপ্রেজেন্ট করতে আসি নাই, তারপরে অনেকগুলো বড় বড় ব্র্যান্ড কোম্পানি আছে, আপনারা যদি তাদের সাথে কমফর্ট ফিল না করেন আরও অনেক কোম্পানি আছে। সো এইটা একটা কোয়েশ্চেন তারা আমাকে অত্যন্ত সতর্কতার সাথে করেন। আরেকটি কোয়েশ্চেন হচ্ছে আমি যে পয়সাটা দিচ্ছি এই পয়সাটা আদৌ রিফান্ডেবল কিনা। তো ডিপেন্ড করে কোন ধরনের প্ল্যান আপনার রয়েছে। আর 3 নম্বর হচ্ছে বাংলাদেশি কমিউনিটিতে খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমার বেনিফিশিয়ারি যে বা ব্রিটিশ ইংলিশে বাংলাদেশে যেটাকে নমিনি বলে, আমরা নমিনি বলতে বুঝি, আমার বেনিফিশিয়ারি যদি বাংলাদেশে বা পৃথিবীর অন্য কোথাও অবস্থান করে তাহলে আমার সেই বেনিফিশিয়ারি পেমেন্টটা পাবেন কিনা। আরেকটা কোয়েশ্চেন অনেকে করেন, আমি যদি হজ করতে যে মারা যায় তাহলে কি হবে, রাইট, যে এই প্রশ্নগুলো আসে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটি যারা তারা কতটুকু আগ্রহী হন এই ইন্স্যুরেন্স করার ব্যাপারে? আমি যেটা অভিজ্ঞতা কি বলে? জি, আমি যেটা করি আমার ক্লায়েন্টদের জন্য আমি বাংলা ভাষায় আমি 10টা লিভিং বেনিফিট তৈরি করেছি। লিভিং বেনিফিট বলতে এইটা কন্ডিশনস অ্যাপ্লাই, ডেফিনেটলি ইচ প্ল্যান হ্যাজ ইটস অন ওয়ে, বাট তারপরেও সেটা আমি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে এসে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। দেখুন, রাফলি আপনি যে প্ল্যানেই সাইন ইন করেন না কেন আপনি এই বেনিফিটগুলো পাবেন। এগুলি যদি তার মধ্যে একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স 100% ট্যাক্স ফ্রি। রাইট। 2 নম্বর হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স টোটালি ক্রেডিটর ফ্রি, যার অর্থ হচ্ছে আইআরএস বা অন্য কেউ যদি আপনার কাছে পয়সা পায় ডেফিনেটলি তারা আপনাকে হ্যান্ড ডাউন করবে, কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের প্রসিডটা 100% ফ্রি based on the contract and based on the company again. But naturally I could say এটা আপনার ফ্রি। 3 নম্বর হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্ল্যানের মধ্যে একটা প্ল্যান আছে যেমন হোল লাইফ, যেটা নিয়ে আমরা পরে কথা বলবো, চমৎকার আপনার ক্যাশ ভ্যালু বিল করে। ক্যাশ ভ্যালু ইটস লাইক এ সেভিংস অ্যাকাউন্ট। ব্যাংকে টাকা রাখার যেখানে রাখাটা অনেক ভালো, কারণ এখানে নিঃসন্দেহে টাকাটা সঞ্চয় হচ্ছে এবং আপনি প্রয়োজন তুলে নিতে পারছেন। এবং আরেকটা জিনিস যে প্রিমিয়াম বেসড অন দ্য প্ল্যান এগেইন সাধারণত খুব কখনো চেঞ্জ হয় না, এটা লকড হয়ে যায়। এবং লাস্ট যে পয়েন্ট আমি মেক করতে চাই সেটা হচ্ছে যে অনেক পার্মানেন্ট হোল লাইফ প্ল্যান আছে যেগুলো আপনাকে সারা জীবন পে করতে হবে না। মানুষ হোল লাইফ শুনলেই মনে করে সারা জীবন পে করতে হবে, এটা একসময় ম্যাচিউর হয়ে যায়। সেটা যদি আমাদেরকে একটু আপনি বলেন যে হোল লাইফ যে কথাটা বললেন, জি এটা একটু যদি আমাদের। জি, হোল লাইফকে অনেকে আসলে পার্মানেন্ট, হোল লাইফের রিয়েলি এটা হচ্ছে পার্মানেন্ট প্ল্যান যেটাকে বলা হয়, বা হোল লাইফ ইন্স্যুরেন্স ওয়ান অফ দ্য মোস্ট কমন ইন্স্যুরেন্স ইন আমেরিকা। এটার কারণ হচ্ছে যে আজকে ফর এক্সাম্পল একটা কাস্টমার এভিসি, তার এজ হচ্ছে 40, সে যদি এখন একটা হোল লাইফ প্ল্যান করে 100,000-এর, ফর এক্সাম্পল তার পেমেন্ট প্ল্যান আসলে হয়তো 125 পার মান্থ, রাইট? তো সেই ক্ষেত্রে উনি বেসড অন দ্য কোম্পানি, বেসড অন দ্য কন্ট্রাক্ট অ্যান্ড এভরিথিং, রাফলি আমেরিকাতে ম্যাক্সিমাম কোম্পানিগুলোতেই সে 16, 17 বা 18 বছর বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো 20, 21, 22 বছর পে করবে। তার প্রশ্ন হচ্ছে পেমেন্টটা কিভাবে অটোমেটিক হবে? ওই যে ক্যাশ ভ্যালুটা বিল্ড হয়, আপনি যদি এটা প্রবাবলি না তুলে নেন, একটা সময় ওই প্রিমিয়ামটা নিজে নিজে তৈরি করা শুরু করে, ফলে আর পে করতে হয় না। এখন একটু জানার ইচ্ছে যে কমিউনিটিতে অনেকে আছেন যারা দেশে অনেক লাইফ ইন্স্যুরেন্সের অনেক প্ল্যান নিতে আগ্রহী, জি, রাদার দ্যান এখানের চাইতে। তো আপনি কি একটু বলবেন যে যারা হয়তো এখানে আছেন তারা কি কেন উদ্বুদ্ধ হবেন এখানেই লাইফ ইন্স্যুরেন্সটা করতে? অনেকে আছেন যে দেশে করেন, সেটা আমরা দেখি। ভাই, দেশে করার ক্ষেত্রে আপনি বাংলাদেশি কারেন্সিতে করছেন, মানে বাংলাদেশি টাকা, সেটা বাংলাদেশের সুন্দর সুন্দর কোম্পানি রয়েছে, কিন্তু আমি একটি রিকোয়েস্ট করবো, আমি লাস্ট যখন বাংলাদেশে যাই আমি একটা ফিজিবিলিটি স্টাডি করে এসেছি, বাংলাদেশি প্ল্যানগুলোর সাথে আমেরিকান প্ল্যানগুলোর কোনো সম্পর্ক নেই। আর সবচেয়ে বড় কথা, 77 টাকাকে একখানে করলে এখানে $1 হচ্ছে। আপনি কি বলবেন যে তাহলে এখানে প্রবাসী যে আমাদের ভাইরা আছেন কমিউনিটির, জি, এক কথা যদি বলতে হয় তারা বাংলাদেশে না করে এখানে করবেন, তাহলে মানে কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মানে বেনিফিটস অ্যাকচুয়ালি? ওয়েল, একটা রিকোয়ারমেন্টের ইস্যু এখানে আছে, সেটা হচ্ছে আপনাকে এখানে স্ট্যাটাস থাকতে হবে, যেটা হয়তো পরে আপনি আসবেন। আর সেকেন্ড হচ্ছে এখানে করা মানে আপনার সন্তানকে নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রেই পড়াশোনা করাবেন বা অন্য কোথাও পড়াশোনা করাবেন, সেই ক্ষেত্রে আমেরিকান ডলারে আপনি প্ল্যানটা করছেন, $100 পে করছেন $100 হিসেবেই। আর বাংলাদেশে ডেফিনেটলি আপনি 8,000 টাকা দিয়ে প্ল্যান করে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চিকিৎসা ক্ষেত্র ছাড়া বাংলাদেশ থেকে আপনি ফরেন কারেন্সি দেশের বাইরে তো আনতে পারছেন না, সার্টেন ডিপ্লোম্যাটিক ইয়ে ছাড়া, তাই না? এখন আমরা যদি বলি যে আপনার আরো অনেকগুলো প্ল্যান আছে, আমরা জানি, যেমন আপনি মর্গেজ প্রোটেকশন নিয়ে কাজ করেন, রিটায়ার প্ল্যানিং নিয়ে কাজ করেন, কলেজ এডুকেশন নিয়ে কাজ করেন, এগুলো যদি আপনি আমাদেরকে। মর্গেজ প্রোটেকশন ইজ আ ফ্যান্টাস্টিক প্ল্যান মাই ডিয়ার ভিউয়ার্স, বিকজ বাংলাদেশি কমিউনিটিতে আমাদের একটা সবার স্বপ্ন থাকে ঢাকায় আসলে, ঢাকা থেকে যখন আমরা ফ্লাই করি নিউ ইয়র্কে নামার পরে প্রবাবলি সেটা হচ্ছে যে স্বপ্নের আমেরিকা, সেটা হচ্ছে ফার্স্ট থিংকে একটা বাড়ি কিনবো। তো সে বাড়িটা আমরা কিনে মর্টগেজটা নিয়েই আমরা মনে করি বাড়ি মালিক আমরা হয়ে গেছি। আনফর্চুনেটলি আসলে তো তা না, আপনি নিজেও জানেন, কারণ যতক্ষণ পর্যন্ত মর্টগেজটা পেইড অফ না হয় ততক্ষণ পর্যন্ত বাড়ি কিন্তু
ব্যাংকই বেসিক্যালি অন করে, তাই না? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার মর্টগেজ যদি 25 বছরের হয়, আমরা আপনাকে 25 বছরেরই একটা প্রোটেকশন দিতে পারবো, যেটাকে টার্ম প্ল্যান বলে। যেটার অর্থ হচ্ছে এই 25 ইয়ার্সের মধ্যে আপনার মর্টগেজ যদি $500,000 হয়, আপনাকে কথার কথা 600,000 প্ল্যান করা হলো। ঠিক 20 বছরের মাথায় আপনার একটা সমস্যা হয়েছে, বাসায় ব্যাক করার পথে আপনি কার অ্যাক্সিডেন্টে আল্লাহ না করুক মারা গিয়েছেন। $600,000 চেকটা যখন আপনার ওয়াইফ বা আপনার বেনিফিশিয়ারি পাচ্ছে, ডেফিনেটলি ওয়ান শট পেমেন্ট তো সে করবে না, সে আস্তে আস্তে পে করবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিগ চাঙ্ক পয়সা তার পকেটে থাকছে। আচ্ছা, তো আমরা এর পরের যে প্ল্যানটা আছে যে রিটায়ার প্ল্যানিং, সেটা দিয়ে রিটায়ারমেন্ট প্ল্যানিংটা হচ্ছে চমৎকার প্ল্যানিং। এই লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আরেকটা প্রোডাক্ট রয়েছে, আমি আগে বলে রাখছি, সেটা হচ্ছে অ্যানুইটি। তো অ্যানুইটি স্টার্টই হয় সাধারণত 50 অ্যান্ড আপ। তো আমি শুধু লাইফ ইন্স্যুরেন্স দিয়ে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের বিষয়টা আজকে রাখবো, এর বাইরে আমি যাব না। সেটা হচ্ছে এটাই যে আপনি যদি খুব ভালো ক্যাশ ভ্যালু বিল করার মতো কাস্টম হোল লাইফ যেটাকে বলে, এটাও এক ধরনের হোল লাইফের মতো কোনো প্ল্যান বা পার্টিসিপেটিং হোল লাইফ, এই টাইপের প্ল্যান যদি করেন, খুব ভালো সেভিংস জমা হয়। তো সেই সেভিংসটা আপনি যদি 40-তে করেন, ওয়ান্স এগেন 67-এ গিয়ে যখন রিটায়ারমেন্ট করবেন, তখন আপনি চাইলে দেখবেন যে আপনার ক্যাশ ভ্যালুটা এত একটা অ্যামাউন্ট চাইলে আপনি তুলে নিতে পারছেন। তার চেয়েও বড় কথা, আপনি চাইলে আপনার প্ল্যানটাকে সারেন্ডার করতে পারছেন। সমস্ত ট্যাক্স সব কিছু বাদ দেওয়ার পরে যে পয়সাটা পাবেন, আপনি এটা বসে বসে প্রতি মাসে স্পেন্ড করতে পারবেন। আর কি প্রশ্ন এখানে আছে যে হিউজ কমিউনিটি আমাদের তো অনেক আছে, তাদের মধ্যে একটা লার্জ ভলিউম হচ্ছে যারা হয়তো যাদের স্ট্যাটাস আছে কিন্তু হয়তো পাসপোর্ট বা তারা হয়তো গ্রিন কার্ড নেই, অনেকে অনেক রকম স্ট্যাটাস নিয়ে দেশে থাকেন। তো তাদের ক্ষেত্রে কি আপনি একটু বলবেন যে লাইফ ইন্স্যুরেন্সটা এটা কি শুধুমাত্র যারা ইমিগ্রেন্ট তাদের জন্যই তারাই করতে পারবেন? এই ধরনের একটা প্রশ্ন থেকে যায় কমিউনিটির অনেকের মধ্যে। অনেকে হয়তো স্টুডেন্ট হিসেবে এখানে এসছেন, হয়তো ওনাদের ছেলে মেয়ে আছে, ওনারা থাকছেন এখানে, তো তারাও তাদেরও এটা জানার আগ্রহ থাকে। পুলক ভাই, আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন, এবং এটা অনেকের কাগজপত্র নাই, এরকমও থাকে কাগজপত্র বিহীন। জি, আপনারই উত্তর অনেস্টলি আমি আমার দুটো ক্লায়েন্টকে দিয়ে দিব, নাম বলবো না, কিন্তু আমি দুটো ক্লায়েন্টকে দিয়ে দিব। আমি যতগুলো কোম্পানিতে কাজ করেছি তার মধ্যে ওয়ান অফ দ্য কোম্পানি, তারা এক্ষেত্রে এক একটা কোম্পানির গাইডলাইন্স এক এক রকম। তো আমি এখন অ্যাজ এ হোল একটা ম্যানুয়ালি একটা কথা বলবো, যেটা হচ্ছে যে সাধারণত যেটা থাকতেই হবে। আমি আমার অভিজ্ঞতা যেটা দেখেছি, একটা কোম্পানি বলেছে যে নো ম্যাটার হোয়াট তার ওয়ার্ক পারমিট থাকতে হবে এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতে হবে। আরেকটা কোম্পানি বলেছে যে তার ভ্যালিড ভিসা থাকলেই হলো আর সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকলেই হলো। আবার আরেকটা কোম্পানি বলেছে যে কোনো টিআইএন নাম্বার থাকে সেটা অ্যাকসেপ্ট করবে না। তো আমার দুটো ক্লায়েন্টের উদাহরণ এখন দিচ্ছি। একটা লেডি ক্লায়েন্ট, সে বেসিক্যালি এখানে ওয়ার্ক পারমিট নিয়ে আছে এবং তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে। আমি তারটা প্রসেস করলাম, কোম্পানি ইনভেস্টিগেশন করার পরে বললো কোনো সমস্যা নেই এবং ফাইনালি সে অ্যাপ্রুভড হয়েছে এবং বেসিক্যালি সে পলিটিক্যাল অ্যাজাইলাম কেসে এখন পেন্ডিং অবস্থায় আছে। এটা একটা উদাহরণ গেল। আরেকটা হচ্ছে এই ছেলে এখানে স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করছে এবং রিসেন্টলি বিয়ে হয়েছে এবং ওর ওয়াইফ হচ্ছে আমেরিকান সিটিজেন। তো কিছুই না, ওর ম্যাথ সার্টিফিকেটের কপিটা আমাকে কোম্পানিতে জমা দিতে হয়েছে এবং এই ছেলেরও অ্যাপ্রুভ হয়েছে বেসড অন দ্য ফ্যাক্ট যে টুডে আর টুমরো সে ওয়ার্ক পারমিট পাবে এবং তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার অলরেডি ছিল। কিন্তু যারা হয়তো স্টুডেন্ট হিসেবে এখানে পড়তে, হিউজ একটা স্টুডেন্ট কমিউনিটি আমাদের এখানে আছে, তো এই ধরনের যারা থাকে তাদের হয়তো লিগ্যাল স্ট্যাটাসটা আছে কিন্তু তাদের ওয়ার্ক পারমিট বা সোশ্যাল সিকিউরিটি বা অন্য কিছু নেই। মানে আপনি বলতে চাচ্ছেন যে বিয়ন্ড বি2 ভিসা বা এফ বা L1 এই ধরনের ভিসা আছে এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে। ফার্স্ট থিং হচ্ছে তার যদি ভ্যালিড স্টে থাকে দেশে, এবং সেকেন্ড থিং হচ্ছে তার যদি সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে, দেন ডিপেন্ডস অন দ্য কোম্পানি। আমার সাথে যোগাযোগ করলে আমি কোম্পানির সাথে কথা বলে, তার মানে হচ্ছে যে সোশ্যাল সিকিউরিটি থাকতেই হবে। আর সোশ্যাল সিকিউরিটি নাম্বার ছাড়া তো আসলে কোনো কিছু সম্ভব না। অথবা অনেকে যেটা প্রশ্ন করেন যে হয়তো উনি ট্যাক্স ফাইল করেছেন, হয়তো সোশ্যাল সিকিউরিটি নেই কিন্তু টিআইএন নাম্বার, সেটা দিয়ে কি সম্ভব? টিন নাম্বার আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যতটুকু দেখেছি অনেক কোম্পানি অ্যাকসেপ্ট করে না, আবার অনেক কোম্পানি গাইডলাইন্স অ্যাকসেপ্ট করে। আপনার কোম্পানি সেটা করে? আমি যেগুলো রিপ্রেজেন্ট করছি তার মধ্যে আমার টিআইএন নাম্বার অ্যাকসেপ্ট করার মতো সবচেয়ে ভালো কোম্পানি ফরেস্টার্স, ওরা বলে দিয়েছে না। আচ্ছা, অনেকে আমরা দেখি যে ওয়ার্ক পারমিট সোশ্যাল সিকিউরিটি আছে কিন্তু ওয়ার্ক পারমিট নেই, স্টেট আইডি আছে। তো সেই ক্ষেত্রে ওয়ান্স এগেইন হয়তো সাউন্ডস লাইক সে ভদ্রলোকের স্ট্যাটাস এখানে নাই একদম। তো স্ট্যাটাস একদম নাই হলে সম্ভবত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারা কমপ্লায়েন্ট গভর্নমেন্টের সাথে, যে যদি কারো বৈধতাই না থাকে তাকে তুমি কেন ইনশিওর করে আবার পয়সা দিয়ে কম্পেনসেট করবা? এখানে আরো অন্যান্য ইস্যুগুলো সম্পৃক্ততা চলে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের যে কমিউনিটির মধ্যে এই ধরনের অনেক প্রশ্ন থেকে যায়, তো এগুলিকে তাদের মধ্যে এই জিনিসগুলো অ্যাওয়ার বিল্ড আপ করার জন্য সেরকম কোনো পদক্ষেপ আপনি নিচ্ছেন কিনা, যেহেতু আপনি আমাদের কমিউনিটির একজন? জি, অসংখ্য ধন্যবাদ। আমি অবশ্যই নিয়েছি। আমি মাস 2 হলো আমি facebook.com/k.mustak নামে একটা অফিসিয়াল পেজ করেছি। সেখানে আমাদের প্রতিষ্ঠানের সমস্ত ক্রেডেনশিয়াল দেওয়া আছে এবং মাশাআল্লাহ আপনারা সেখানে
ডেফিনেটলি গিয়ে দেখতে পারেন। আপনাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট করতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, কারণ আমি যে কনসালটেন্সিটা যখন দেই অন লাইফ ইন্স্যুরেন্স, এটা টোটালি ফ্রি, আমি এই জন্য কোনো চার্জ করি না। এখন যদি একটু বলি যে আমরা তো দেখি যে সারা আমেরিকা জুড়ে অনেক এই ধরনের কনসালটেন্সি ফার্ম আছেন, ফাইন্যান্সিয়াল, যারা লাইফ ইন্স্যুরেন্স, মর্টগেজ বা রিটায়ার্ড প্ল্যানিং করছেন। জি। তো খুব আমি যদি বলি যে আপনার কাছে আমাদের কমিউনিটির লোক তারা কেন আসবেন, যদি এরকম একটা প্রশ্ন দাঁড়ায়, তাহলে আপনি কি বলবেন? আমি যেটা মনে করি অত্যন্ত ক্ষুদ্র পরিসরে একটা সামান্য মানুষ হিসাবে, সেটা হচ্ছে যে দেখুন, ক্লায়েন্টদেরকে আমি এটাই বলি যে আমি অ্যাটলিস্ট এত বছর ধরে ফাইন্যান্সিয়াল সার্ভিসে কাজ করছি, আমার তো আরও অনেক অনেক অফার ছিল, স্টেট জব, ফেডারেল জব বা অনেক কিছুতে ট্রাই করলে হয়তো আজকে হয়েও যেত। আমার বাবার খুব স্বপ্ন ছিল একজন আমেরিকান ডিপ্লোম্যাট হিসেবে বাংলাদেশে পদার্পণ করা, কিন্তু আমার বাবাকে একটা কথাই বলেছি যে বাবা, যখন একটা মানুষের ফ্যামিলিতে কেউ মারা যায় আর যখন কলটা আসে আর যখন চেকটা আমি আমার হাত দিয়ে একজন এজেন্ট হিসেবে সেখানে ডিস্ট্রিবিউট করি অথবা কোম্পানি সার্টিফাইড চেক পাঠিয়ে দেয়, পৃথিবীতে এর চেয়ে বড় গিফট দেওয়ার মতো মনে হয় কিছু নেই। কাজে আমি এটাকে মোর দ্যান জব হিসেবে দেখার চেষ্টা করি। এখানে অনেক অনেক ইমোশনাল ফ্যাক্টর আসলে ইনভলভ, কারণ রিসেন্টলি আমরা দেখেছি আমাদের কমিউনিটিতে অনেকগুলো মানুষ মারা গিয়েছে এবং পুলক ভাই আমি ইনভেস্টিগেশন করার সুযোগ পাইনি, কেন জানি মনে হচ্ছিল ওদের একজনেরও কোনো লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান ছিল না। আমরা সবাই মিলাদ মাহফিল করে 40 দিনের মধ্যে ভুলে গেলাম, কিন্তু পরবর্তীতে তার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চাদের কোথায় আছে, মর্টগেজ পে করা না করার কারণে বাড়ি হয়তো ফরক্লোজ হয়ে গেছে, বাচ্চাগুলো হয়তো রাস্তায় রাত্রেবেলা ঘুমানোর জায়গা নাই, এটা আমরা দেখতে যাচ্ছি না। কিন্তু তো এই বিষয়গুলো আমাকে খুব টাচ করে। তো এই বিষয় নিয়ে ভবিষ্যতে কাজ করার কোনো ইচ্ছে কি আপনার আছে? জি, আমার অবশ্যই ইচ্ছা আছে কমিউনিটির মধ্যে যাতে এই অ্যাওয়ার্ড যেটা। জি, আমার ইচ্ছা আছে বলতে নেক্সট যতগুলো মেলা হয় মেলাগুলোতে অবশ্যই আমার ইচ্ছা ছোট ছোট টেবিল নিয়ে বসে প্রত্যেকে অন দ্য স্পট দাঁড়িয়ে অন্তত কোট করা মানে হচ্ছে আমরা বাংলাদেশিরা সবাই জানতে চাই যে হাউ মাচ আই এম গোনা পে, সো আমি ওখানে দাঁড়িয়ে আমার সফটওয়্যার ইউজ করে বলতে পারবো এত পে করবেন, এই বেনিফিটগুলো আছে। এবং ডেফিনেটলি আমার কিছু ভলান্টিয়ার ওয়ার্কার আছে যারা ডেফিনেটলি আমাকে হেল্প করে, আর অ্যাবসলিউটলি আপনাদের কোঅপারেশন। বর্তমানে আপনার যে আপনি যে কাজ করছেন, বর্তমানে এই আপনার এই কাজের বর্তমানে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন, মানে এখন আপনার কাজের রেসপন্সটা কেমন? জি, আমি আমার এই প্রতিষ্ঠানে লাইফ ইন্স্যুরেন্স নিয়ে অ্যাজ ইট ইজ উই টকড অ্যাবাউট আমরা কাজ করছি। আমি এবছর থেকে ইনকাম ট্যাক্স ফাইলও শুরু করেছি, আমার সমস্ত প্রসেসিং কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একজন নোটারি পাবলিক, আর আমি একজন বলতে পারেন যে প্রফেশনাল ইন্টারপ্রেটার। পলিটিক্যাল অ্যাজালামের অনেক ইন্টারভিউ আমি একজন ইন্টারপ্রেটার হিসেবে গিয়েছি। গত কয়েকদিন আগেও ফেডারেল প্লাজাতে একটা ইন্টারভিউ ছিল। তো ইন্টারপ্রেটার মানে কিন্তু শুধুমাত্র বাংলাকে ইংরেজি করা না, ইটস লট মোর দ্যান দ্যাট, এন্ড আই বিন ডুইং ইট ফর প্রফেশনালি। আর আমি ট্রান্সলেশনের কাজগুলো অত্যন্ত সততার সাথে করার চেষ্টা করে আসছি। আরও অনেক অনেক সেক্টর রয়েছে, একবারে তো সবগুলো করা যায় না, তবে আপনাদের কোঅপারেশন থাকলে আমি আগাতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি বলেছেন যে আপনি জেপি মর্গানের মতো প্রতিষ্ঠানে আপনি কাজ করেছেন, তা আপনি কি ভবিষ্যতে এমন কোনো ইচ্ছে আছে যে আমেরিকান মেইন স্ট্রিমের অনেক যে এই জেপি মর্গানের মতো প্রতিষ্ঠানে আপনি কাজ করেছেন, তো ভবিষ্যতে এই ধরনের প্রতিষ্ঠানের কে কাজে লাগিয়ে আপনি কমিউনিটিকে কোনো সেবা দেওয়ার আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই অবশ্যই আমার পরিকল্পনা আছে। যেমন তার মধ্যে একটা কোম্পানি আমি রিপ্রেজেন্ট করছি, ফরেস্টার্স খুব ভালো একটা কানাডিয়ান আমেরিকান কোম্পানি, কানাডাতে খুব ভালো করছেন, ইউএসএ এবং ইউকেতে। এদের যে কোনো প্ল্যান হোল্ডার অটোমেটিক্যালি একটা মেম্বারশিপ পায়, যেটাকে ফ্রেটার্নিটি মেম্বারশিপ বলে, এবং এই মেম্বারশিপের আন্ডারে তারা অনেক কিছু ফ্রি ডোনেট করে, অনেক সময় অনেক বাচ্চাদের স্কুলে স্কলারশিপ অনেক কিছু করে। তো আমার ইচ্ছা আছে আমার বাংলাদেশি কমিউনিটিতে তাদের কাছ থেকে ফান্ড বলে কথা না, যে কোনো জিনিস যদি ফ্রি পাই বা তারা আমাকে বলে খালিতে এই কন্ডিশনে তোমাকে দেওয়া হবে, আমি কমিউনিটিতে আপনাদের মাধ্যমে সেটা উন্মোচন করার চেষ্টা করব। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা সত্যিকার অর্থে আমার প্রতিষ্ঠান থেকে আরেকটু বড় করা, আরও কিছু স্টাফ নিয়োগ করা যদি সম্ভব হয়। আমার ওয়াইফও আমাকে হেল্প করার চেষ্টা করছেন। অ্যাট দ্য সেম টাইম আরও আমি ফাইন্যান্সিয়াল একটা ওয়ান স্টপ ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্রোকারেজ ফার্ম এস্টাবলিশ করতে চাচ্ছি, যেখানে বাংলাদেশিরা আসলে সব কিছু পান। আচ্ছা আচ্ছা, তো আপনি এই ক্ষেত্রে কি কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়েছে? কারণ হচ্ছে যে আপনি তো সাউথ এশিয়ান কমিউনিটি রিপ্রেজেন্ট করেন, তো এখানে তো অনেক কম্পিটিশন আছে আমেরিকাতে, স্পেশালি এই ধরনের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। সেই ইন্স্যুরেন্স কোম্পানির ভিড়ে আপনার যে টিকে থাকা, সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনাকে জি, আমার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমার কলিগরাই, আই এম সরি টু সে দ্যাট। সেটা হচ্ছে যে আপনারা যখন আপনাদের জবটা করেন কেন ঠিকমতো করেন না, সেটা হচ্ছে যে যখন যে প্ল্যানটাকে সাইন করানো হয় ক্লায়েন্টের রাইট আছে তাকে 100% ইনস অ্যান্ড আউটস এক্সপ্লেইন করা, যে এটা হচ্ছে ভালো দিক, এটা হয়তো বা খারাপ দিক।
যার ফলে হয় কি অনেক ক্লায়েন্ট আমার কাছে অন্যান্য এজেন্টের কাছ থেকে আসে, আমি শিওর আমারটাও তাদের কাছে যায়, Right. আমি বলছি না আমি 100% পারফেক্ট, বাট আই ট্রাই মাই বেস্ট, আমি এক্সপ্লেইন করে দিই এই এই কন্ডিশনগুলো এই প্ল্যানের মধ্যে আছে। এবং সবচেয়ে বড় কথা যে এখন কাস্টমার সার্ভিস হটলাইনগুলোতে কল করলেও অনেক কোম্পানি বাঙালি ইন্টারপ্রেটার থাকে আবার থাকেও না। আচ্ছা সো এইগুলো আমার প্রতিবন্ধকতা। আর সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আরেকটা রয়েছে, ধর্মীয়ভাবে অনেকে ভয় পান, মনে করেন ইন্স্যুরেন্সের যে প্রসিডটা ইন্টারেস্ট সম্পৃক্ত, অবশ্যই ইন্টারেস্ট হারাম, সেটা একটা বিশাল চ্যাপ্টার, কিন্তু তাই যদি হতো তাহলে বাংলাদেশে তো প্রায় 2000-এর মতো ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে ইসলামিক নাম দিয়ে, তারা কিভাবে রান করছে? সেই ক্ষেত্রে আপনি কিভাবে তাদেরকে এটা বোঝান? আমি মৌলানা আবুল কালাম আজাদ সাহেব উনি একটা কোট করেছিলেন আপনার জিজ্ঞাসা নামে একটা অনুষ্ঠানে, এরকম একটা প্রশ্ন এসেছিল, আমি কোর্টের নাম করতে রেফারেন্স দিয়ে বলতে চাই। উনি বলেছিলেন যে ইসলামে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে তোমরা ভবিষ্যতের অর্থনৈতিকভাবে চিন্তা করো, কাজে অর্থনৈতিক চিন্তা করতে গেলে তো ইন্স্যুরেন্সের কথা চলেই আসে। আচ্ছা সো আমাদের প্রত্যেকের উচিত ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করা। আচ্ছা আপনি যেটা বলেছেন যে আই এম সরি একটু হেল্প করে রাখি, একদমই যদি আপনারা সুদমুক্ত কোনো রকম কোনো প্ল্যান চান, টার্ম বা মর্টগেজ প্রোটেকশন যেটা, সেটা কোনো ক্যাশ ভ্যালু বা কোনো ইন্টারেস্ট দেয় না, আচ্ছা সেটা আপনারা চোখ বন্ধ করে করতে পারেন, কারণ সেখানে আমার জানা মতে কোনো ইন্টারেস্ট সম্পৃক্ত নাই। আচ্ছা আচ্ছা ফাইন। আপনি একটু আগে যেটা বলছিলেন যে হয়তো আপনি দেখেছেন যে কমিউনিটি অনেকে হয়তো মারা যাচ্ছেন, হয়তো আনফরচুনেটলি তারা কোনো ইন্স্যুরেন্স করছে না, মানে তাদের ইন্স্যুরেন্স কাভারেজ নেই, পরবর্তীতে এটা ইম্প্যাক্টটা হচ্ছে তার ফ্যামিলির উপর। জি, একটু জানতে চাওয়া, যারা হয়তো করেনি, হয়তো ওনারা মারা গেলেন, তো সেই ক্ষেত্রে ওনারা যে ফ্যামিলি রেখে গেলেন, তাদের কি কিছু করণীয় আছে, বা তাদের ক্ষেত্রে আপনারা কোনো রকম আপনারা কোনো হেল্প তাদেরকে করা বা কোঅপারেট করা, ওই ধরনের কিছু করা যায় কিনা? যে আমি তখন ওই যে বলে আফটার মাউথ অফ দ্য স্টোরি, রাইট, তখন সেক্ষেত্রে আমি বলি ভাবি সাহেব আপনার হাজবেন্ড তো মারা গেছেন, দ্যাটস ফাইন, আপনার এই যে এখন যাই হোক না কেন আপনি একটা প্ল্যান করুন আর বাচ্চাদের কলেজ প্ল্যান করুন। আচ্ছা তো আমি একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করি, বাচ্চাদের কলেজ এডুকেশন প্ল্যান অ্যাজ লো অ্যাজ $18 করা যায়। আচ্ছা $18 মনে করেন আমার 15 মাসের মেয়ে বিনতি, ওর একটা প্ল্যানের কস্ট যদি $18 আসে, রাফলি আমি মনে করেন 25-26 বছর বা যতটুকু সময় লাগে হয়তো আমি পে করলাম। না, এটা নিয়ে পরে আসবো আমরা। এই Right, কথা নিয়ে আমরা আসছি। হ্যাঁ, এই কথা নিয়ে আমরা এখনই আসবো। সেটা হচ্ছে যে আপনার আরেকটি ফিল্ড হচ্ছে যে কলেজ এডুকেশন প্ল্যানিং। জি, একটু কি আমাদেরকে ডেলিভারিটি করবেন? কলেজ এডুকেশন প্ল্যানটাকে দুইভাবে আসলে ইনস্টল করা যায়। একটা হচ্ছে আপনি সেম হোল লাইফ প্ল্যান দিয়ে করতে পারেন, এই কাস্টম হোল লাইফের মতো প্ল্যান দিয়ে, যেখানে আপনার ক্যাশ ভ্যালুটা একটু বেশি বেশি থাকবে। বাচ্চা যখন কলেজে যাওয়ার সময় হবে, আপনি চাইলে ওই ক্যাশ ভ্যালুটাকে তুলে নিয়ে অন্তত কয়েকটা সেমিস্টার পে করে দিলেন। আচ্ছা তো এখন দেখা গিয়েছে, আমি একটা কোম্পানির কথা, XYZ কোম্পানি, সেখানে একটা বাচ্চার প্ল্যান করতে গেলাম, ওর কস্ট আসলো মাত্র $125, এবং এই বাচ্চাটার প্ল্যান শুরু হচ্ছে অলমোস্ট $300,000 দিয়ে। তো এই বেবিটা যখন 18 ইয়ার্স ওল্ড হবে, যখন সে তখন তার ক্যাশ ভ্যালু থাকবে অলমোস্ট কথার কথা 55 থেকে 66,000। ক্যাশ ভ্যালু কখনো কাউন্ট করবেন না, কারণ এটা আপ অ্যান্ড ডাউন হতে পারে, এটা কোনো গ্যারান্টেড প্রোডাক্ট না। আচ্ছা তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই ওই বাচ্চা মেয়েটা যখন কলেজে যাবে, সে 66,000 যদি তুলে নেয়, সে ডেফিনেটলি নিউ ইয়র্কে যে কোনো ভালো স্কুলে 1 বছরের পড়াশোনা তার হবে অন্তত। আচ্ছা। তো এটা তো একটা খুব বার্নিং ইস্যু, কারণ হচ্ছে যে আমাদের এখানে ইমিগ্রেন্ট যারা আছেন, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছেন। তো সেই ক্ষেত্রে এটা কতটুকু রেসপন্স? আমি আরেকটা কথা বলে রাখি, ইউএস গভর্নমেন্ট নিয়ে কোনো সিক্রেসি ফাঁস করার কোনো রাইট আমার নাই, তবে তারপরেও আপনার সম্পূর্ণ ব্যাংক বা অন্য কিছুর উপর নির্ভর না করে আপনাদের উচিত হবে অন্তত এই ধরনের প্ল্যানগুলো করা, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা একটা ট্যাক্স ফ্রি প্রোডাক্টে ইনভেস্ট করতেছেন। আমি আপনাকে অ্যাডভাইস করছি না ট্যাক্স ইভেড করার জন্য, এবং সবচেয়ে বড় কথা যে আপনার ক্যাশ ভ্যালুটা যে হারে বিল্ড হচ্ছে আপনার টিউশন ফি পে করার জন্য, আমার জানা মতো অন্য কোনো প্ল্যানেতে এভাবে ক্যাশ ভ্যালু বিল্ড হচ্ছে না। আপনি যদি আরেকটু যদি সহজ করে আমাদের কমিউনিটির যারা আছেন তাদের জন্য একটু বলেন, যে কেউ যদি তার ছেলে মেয়ের জন্য কলেজ এডুকেশন প্ল্যান নিয়ে চিন্তা করেন বা করতে চান, তাহলে তার প্রথম কাজটা কি হবে? খুবই সিম্পল, বাচ্চাগুলোর বয়স ধরেন একটার বয়স 8, একটা 10, একটা 12 আমার কাছে আসলো বা অন্য কোনো প্রতিষ্ঠানে যাওয়ার পরে, এই 3টে বাচ্চার আমি সর্বলোয়েস্ট যে প্ল্যানটা অ্যাফ্লেকের কথাই বলতে পারি, ওরা $18 দেখা গেলো 30,000 প্ল্যান দিচ্ছে। ইট মিন্স ইটস আ মান্থলি। জি, ওই যে বাচ্চাটার বয়স ধরেন 2 বছর, সেই বাচ্চাটা হয়তো বা $18 বা $20 পার মান্থ পে করবে। শুরু করছে $30,000 জুভেনাইল হোল লাইফ অ্যাফ্লেক প্ল্যানে। বাচ্চাটার বয়স যখন 18 বার্থডে হবে, তখন এই প্ল্যানটা অটোমেটিক্যালি আপনার $30,000 থেকে $60,000 করে নিতে হচ্ছে। তার মানে কি এটা বলতে পারি যে 18 ইয়ার্স যখন হবে তখন ডবল টাকাটাই সে তুলে ফেলতে পারলো? এখন $60,000 হচ্ছে তার প্ল্যানের ফেস অ্যামাউন্টটা ডাবল হয়ে গেল। অনলি আই এম টকিং অ্যাবাউট ওয়ান অফ দোজ XYZ কোম্পানি। আমি ডেফিনেটলি কোনো কোম্পানিকে রিপ্রেজেন্ট করতে আসিনি এখানে, তাই না? তারপরেও তো সেই ক্ষেত্রে হ্যাঁ, আপনার প্রশ্ন বুঝেছি আমি, সেই ক্ষেত্রে ওই $60,000 তার ফেস অ্যামাউন্ট হচ্ছে। তো তার 18 হওয়ার পরে সেটা ওনার কিন্তু সে নিজেই, সেই ক্ষেত্রে অবশ্যই সে বা তার প্যারেন্ট যে পে করে আসছিল সেটাকে সারেন্ডার করতে পারবে। সারেন্ডার করলে সমস্ত বাচ্চা দিয়ে একটা প্ল্যান তার কষ্ট তার আসবেই। আচ্ছা, জি।
আম, আমরা আমরা এতক্ষণ আপনার কাছ থেকে আপনার সব ফিলগুলি শুনলাম। তো আপনি কি একটু বলবেন যে কমিউনিটিতে আপনি তো কাজ করছেন অনেক বছর ধরে, কমিউনিটির জন্য আপনার পক্ষ থেকে কোনো অ্যাডভাইস আছে কিনা? কমিউনিটিতে আমি আমার পক্ষ থেকে একটি কথাই বলবো, দেখুন 4 লক্ষ যদি বাংলাদেশের কমিউনিটিতে বাংলাদেশি হয়ে থাকে নিউ ইয়র্কে, এই 4 লক্ষ বাঙালিকে ফাইন্যান্সিয়ালি হেল্প করার জন্য আমার জানা মতে 20 জন স্পেশালিস্ট তৈরি হয়নি। কাজে নতুন নতুন ছেলে মেয়ে যারা আজকে কিউনি থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাশ করে পড়াশোনা করছেন, আপনারা শুধু ওই আইটি ভিত্তিক বা অন্যান্য ভিত্তিক জবের পিছনে না ছুটে ফাইন্যান্সিয়াল সার্ভিসেও আসতে পারেন, কারণ এটা একটা খুব সুন্দর, আমি মেয়েদেরকে স্পেশালি বলবো আপনাদের জন্য এটা একটা চমৎকার একটা ইন্ডাস্ট্রি। কারণ এইটা হচ্ছে সেই ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে আপনি মানুষের লাইফ নিয়ে কাজ করছেন। কাজে আমাদের কমিউনিটিতে আরো অনেক ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের দরকার। আচ্ছা, আপনি আপনি খুব খুব আমাদের সময় খুব কম, আপনি যেহেতু বললেন যে আপনার এই জবে কাজ করার একটা ভালো সুযোগ আছে এখন এখানে যারা তরুণ বা তরুণী আছেন, জি। একটু কি বলবেন যে এটার রিকোয়ারমেন্টসটা কি? রিকোয়ারমেন্টটা খুবই সিম্পল, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট আপনি যদি কলেজে পড়াশোনা গ্র্যাজুয়েশন আন্ডারগ্র্যাড নাও করে থাকেন, অনেক কোম্পানি সেই অবস্থাতে হায়ার করে। আবার অনেক কোম্পানি আপনি ব্যাচেলর করেছেন কিন্তু আপনি কোথাও জব পান না এখনো, কোনো সমস্যা নেই, অনলাইনে গিয়ে যে কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ওদের ক্যারিয়ার সাইটে গিয়ে অ্যাপ্লাই করে রাখলে ওদের অফিস থেকে দেখবেন আপনাকে একটা কল দেবে। অথবা যে কোনো জব সেমিনারে গেলে, যে কোনো কুইন্স লাইব্রেরিতে গেলে আপনি অনেক রিসোর্স পাচ্ছেন সেখানে, অথবা আমার কাছে কল করলেও আমি আপনাকে হেল্প করতে পারবো, অসুবিধা নেই। মোস্তাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, শুধু ইন্স্যুরেন্স নয়, আসলে ইন্স্যুরেন্স কেন করতে হবে, এবং লাইফ ইন্স্যুরেন্সের পাশাপাশি আপনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজকে আপনার কাছ থেকে উত্তর জানতে পারলাম, যে কলেজ এডুকেশন প্ল্যানিং, যেটা আসলে আমাদের কমিউনিটিতে একটা খুব বার্নিং ইস্যু এখন। জি। হ্যাঁ, অনেকে সেটা জানতে চান যে ছেলেমেয়ের ভবিষ্যৎ সম্পর্কে, কিন্তু আসলে তারা অনিট থাকেন কিভাবে তারা তাদের এই পড়াশোনা খরচ চালাবেন। তো আশা করছি যে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখে দর্শক, আশা করছি আমাদের আজকের প্রোগ্রাম দেখে আপনারা জানতে পারলেন যে লাইফ ইন্স্যুরেন্সটা আসলে কি এবং কেন এটা করতে হবে। আপনারা শুনলেন জনাব মোস্তাকের কাছ থেকে, এবং একই সাথে আপনারা মর্টগেজ প্ল্যানিং এবং রিটায়ারমেন্ট প্ল্যানিংটা কি এবং কেন সেটা করতে হয় এবং সেটা করলে তার বেনিফিটটা কি। পাশাপাশি আপনারা জানতে পারলেন যে কমিউনিটিতে আমাদের যারা আমরা আছি, আমাদের যারা ছেলে মেয়ে আছেন, তাদের ভবিষ্যৎ পড়াশোনার জন্যে আপনি এখন থেকেই যদি একটা প্ল্যান করেন এবং সেটা কিভাবে করবেন এবং সে প্ল্যানের কি বেনিফিট আপনি পাবেন, জনাব মোস্তাক সেটা বললেন। তো আশা করছি আপনারা আজকের এই প্রোগ্রাম থেকে অনেক কিছু জানতে পারলেন এবং আপনারা উপকৃত হলেন। আমাদের আগামী সপ্তাহে আমরা আবারও হাজির হব বিস্টকে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।